নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে জ্যোৎস্না তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে তার ভাইয়ের বিরুদ্ধে সুধার ব্রেনটা ওয়াশ করতে। বারবার করে বলছে যে আমার ভাইয়ের কিন্তু অতীত আছে, সেটা কি তোমার সামনে বলেছে? সুধা বলে না না, আমি কিছুতেই ওনাকে অবিশ্বাস করব না। আমি জানি উনি আমাকে কোনোদিনই ঠকাবেন না, উনি কোনোদিনই আমাকে মিথ্যে কথা বলবেন না। মিস্টার বসু মল্লিক এত বড় সত্যিটা আমার থেকে কখনোই লুকিয়ে রাখতে পারেন না, এটা কিছুতেই হতে পারে না। এমনও তো হতে পারে যে ইমন ম্যাডাম ওনার অতীত ছিল। জ্যোৎস্না বলে মানুষের অতীত মানুষের ছায়ার মতো, চাইলেও কিন্তু সেটাকে দূরে সরিয়ে দেওয়া যায় না সুধা। ভাই তোমার কাছ থেকে সবটা আড়াল করে গেছে। সুধা বলে না না, আমার মনে আছে উনি আমাকে বলেছিলেন যে ওনার একটা অতীত আছে, আর এটাও বলেছিলেন যে উনি ওনার অতীতকে ভুলে উনি আমার সাথে বাকি জীবনটা কাটাতে চান। তখন জ্যোৎস্না বলে একবারও কি খোঁজ নিয়ে দেখেছো যে আদৌ কি আমার ভাই তার অতীতটা ভুলতে পেরেছে? ওনার অতীতের কথা নিয়ে আজ আমি ওনাকে বিচার করতে পারি না, আর না আমি ওনার অতীত সম্পর্কে জানতে চাই। জ্যোৎস্না বলে আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিই সুধা। তখন সুধা বলে কোন ভুলটা? এটাই যে ইমন আমার ভাইয়ের অতীত নয়, বর্তমান। সুধা তো কথাগুলো শুনে অবাক হয়, অতীত ভুলে যাওয়াটা এতটা সহজ নয় সুধা। তখন সুধা বলে না না, এটা কিছুতেই হতে পারে না। ইমন বলে ঠিক আছে, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার যখন বিয়ে হয়েছিল তখন তার ইভেন্টের দায়িত্ব কে পেয়েছিল সুধা? ইমন। কোনো না কোনো অজুহাত দিয়ে ভাই কিন্তু ইমনকে সবসময় তার চোখের সামনেই রেখেছে। গজাননের পুজোর দায়িত্ব কার ছিল সুধা? বলে ওটা তো ঠাম্মি ইমনকে দায়িত্ব দিয়েছিল। তখন জ্যোৎস্না বলে হয়তো ভাই বলেছিল ঠাম্মিকে ইমনকে দায়িত্ব দেওয়ার জন্য। তুমি একবার ভেবে দেখো, তোমার বিয়ে, তারপর বাড়িতে গজাননের পুজোর সময়, বাড়িতে, ফ্যাক্টরিতে, এমনকি বিশ্বকর্মা পুজোতেও ইমন কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ছিল। সুধা বলে আমার বিয়ের রাতে সেদিন ইমনকে উনি বউ হিসেবে বেছে নিতে পারতেন, কিন্তু সেটা কিন্তু উনি করেননি। ভাই ইমনকে সেদিন বেছে নিতে পারেনি কারণ ঠাম্মি সেটা চায়নি সুধা, সেই জন্যই ভাই ঠাম্মির কথা রেখেছিল। তুমি তো জানো যে ভাইয়ের কাছে ঠাম্মির কথাই হচ্ছে শেষ কথা, তাই তোমার সাথে ভাই এই বন্ধনটাতে আবদ্ধ হয়েছে। সুধা বলে না, ওনার মতো মানুষ কখনো মিথ্যেবাদী হতে পারে না। এই কটা ছবি আর এই চিঠির ভিত্তিতে আমি কখনোই ওনাকে ভুল বুঝবো না, কখনো না। সুধা বলে আমি নিজে ওনার সাথে কথা বলবো, এইসব প্রমাণ আমি বিশ্বাস করি না, বলে সবটা জ্যোৎস্নার হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। জ্যোৎস্না আবার সুধার হাতটা ধরে আটকে নেয়। জ্যোৎস্না বলে আচ্ছা মানলাম তুমি এগুলো বিশ্বাস করতে পারবে না, নিজের চোখকে বিশ্বাস করতে পারবে তো? তখন সুধা বলে মানে? বলে ভাই বলে গেছে যে ও কোথায় গেছে। সুধা বলে উনি গেছেন। তখন জ্যোৎস্না হাসতে থাকে, বলে তাই নাকি? তো ভাই তোমাকে এতটা সত্যি কথা বলে যায়? জ্যোৎস্না আরও হাসে, বলে যে ভাই তোমাকে কতটা সত্যি বলে আর কতটা মিথ্যে বলে সেটা আজই প্রমাণ হয়ে যাবে। 22/1 পার্ক এভিনিউ, এই অ্যাড্রেসে চলে যাও, সেখানে গেলেই জানতে পারবে আসল সত্যিটা কি। সুধা অবাক হয়ে যায়। সুধা বলে যে আমি এক্ষুনি মিস্টার বসু মল্লিককে ফোন করবো। জ্যোৎস্না বলে দাঁড়াও, কি করছো? হাতটা ধরে নেয় সুধার, বলে এখনই যদি ফোন করো তাহলে আসল সত্যিটা জানবে কি করে? যাও নিজের চোখে গিয়ে দেখে এসো যে মিস্টার বসু মল্লিকের মনে তুমি আছো না আজও ইমন আছে। সুধা বলে আচ্ছা বেশ, আমি নিজের চোখেই সবটা দেখে আসবো। আমি জানি মিস্টার বসু মল্লিক আমাকে কখনো ঠকাতে পারেন না, কখনো না। সুধা চলে যাওয়ার পর জ্যোৎস্না বলে তোমার সব ভুল ধারণা আজ ভেঙে যাবে সুধা। এদিকে দেখা যাচ্ছে ইমন ফন্টেকে টাকা দিচ্ছে আর বলে কি করতে হবে নিশ্চয়ই বুঝে গেছো। ফন্টে বলে হ্যাঁ, প্ল্যান পুরো সেট। আর এদিকে ইমন বলে তোমার আজকে তেজের উপর থেকে সব বিশ্বাস চলে যাবে সুধা। এদিকে দেখা যাচ্ছে ইমনকে ফোন করে জানিয়ে দিল জ্যোৎস্না যে কাজ হয়ে গেছে, সুধা বেরিয়ে গেছে বাড়ি থেকে। তখন ইমন বলে গ্রেট। এদিকে শিলা জিজ্ঞাসা করে যে বৌমণি তুমি কি কোথাও যাচ্ছ? সুধা তখন কোনো উত্তর না দিয়ে বেরিয়ে পড়ে। বলে বৌমণি এত রাত্রে আবার কোথায় যাচ্ছে? সমুদ্র আসে। বলে শিলাদি কি হলো? বলে ছোট দাদা বাবু, বৌমণি এত রাত্রে কোথায় গেল? এত ডাকলাম কোনো সাড়াও দিল না। এদিকে তেজ গাড়িতে আস্তে আস্তে এটাই মনে করে যে সুধাকে আমি ভুল বুঝলাম, উনি তো সত্যি কথাই বলছিলেন, উনি তো দিদিকে বাঁচাতে এসেছিলেন, আর আমি এত বড় ভুল বুঝলাম ওনাকে। এদিকে অমলদাকে বলে তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছতে হবে। আর মনে মনে বলে আমাকে একবারও বলতে পারলেন না সুধা, আমিও তো তাহলে আপনাকে সাহায্য করতাম। এদিকে বলে না, সুধার সাথে আমাকে ফোনে কথা বলতেই হবে। যখন সুধাকে ফোন লাগাবে তখন দেখে তার ফোনে একজনের ফোন ঢোকে। এদিকে ফন্টে অন্যরকম গলা করে তার ফোনে ফোন করেছে। এদিকে দেখা যাচ্ছে ফন্টে বলছে মেন বিষয়টা শুনুন, আমি কে বলছি এটা জেনে আপনার লাভ নেই। আপনার স্ত্রীকে যদি বাঁচাতে যান এক্ষুনি 50 লক্ষ টাকা নিয়ে চলে আসুন। বলে কে বলছেন বলুন তো আপনি? তেজ বলে আমার ওয়াইফ কোথায় আছে, ওনার কিছু হয়নি তো? তখন ফন্টে বলে আরে দাঁড়ান দাঁড়ান, মেন ব্যাপারটা আগে শুনুন। তেজ বলে ভনিতা করবেন না একদম, ভালো করে বলুন যে কে বলছেন আপনি। বলে আপনার স্ত্রী এখন আমাদের কাছে বন্দি। তখন তেজ বলে আমি এসব কথা কিছুতেই বিশ্বাস করব না, ফ্রড স্ক্যাম প্রচুর হচ্ছে এখন, মিথ্যে কথা বলছেন আপনি, আমার ওয়াইফ বাড়িতেই আছে। ফন্টে বলে কি দিনকাল পড়লো বলুন তো, কেউ সত্যি কথা বিশ্বাসই করে না। বলে আচ্ছা আপনার যদি বিশ্বাস না হয় আপনি বাড়িতে একটা কল করে জেনে নিন। দেখে সমুদ্র ফোন করছে
তেজের ফোনে। তখন তেজ ফোনটা রিসিভ করে। সমুদ্র বলে, তোর সাথে কি বৌদি বেরিয়েছে? তখন তেজ বলে, মানে বৌদি এত রাত্রে কোথায় চলে গেল? ফোনটাও তো তুলছে না। তেজ তো পুরো ভয় পেয়ে যায়, আর এই ফন্টেকে বলে, বলুন আমার ওয়াইফ কোথায় আছে? আর কি করে বিশ্বাস করব আপনার কথা? এদিকে দেখা যাচ্ছে একটা ফোনের রেকর্ডিং শুনিয়ে দেয় তেজকে, যেখানে সুধা বলছে আমাকে বাঁচাও, হেল্প হেল্প এরকম বলছে। আর তেজ তো সেটা শুনে সত্যি মনে করে নেয়, আর বলে আমার স্ত্রীর গায়ে যদি একটাও আঁচড় লাগে কিন্তু আপনাকে আমি ছাড়বো না, আমি আসছি, কোথায় যেতে হবে বলুন। তখন ঠিকানাটা বলে দেয়। চিরকুট বলছে উজ্জ্বলকে যে জামাইবাবু আজকে আমরা শেখাবো আপনাকে যে লাউয়ের ঘন্ট কিভাবে বানাতে হয়, ডলিও আছে সেখানে। উজ্জ্বল বলে, হে এই ঘন্ট ফন্ট বাদ দিয়ে একটা সোজা কিছু শেখাও তো, যেমন হচ্ছে চা করা, আমি পারবো এটা করতে। চিরকুট বলে, না জামাইবাবু ওইটুকুন দিয়ে হবে না। ডলি বলে, পেটের সাথে না খাবারের একটা কানেকশন রয়েছে, তুমি যত দিদিকে ভালো ভালো রান্না করে খাওয়াবে ততই দিদির মন তোমার প্রতি গলে যাবে। এদিকে দেখা যাচ্ছে যে উজ্জ্বল বলছে সুধা আমাকে কিন্তু সবটা শিখিয়ে দিয়েছে, আর বলেও দিয়েছে যে গুন্ডা বদমাইশদের সাথে কিভাবে লড়াই করতে হবে। তো আমি রান্নার সাথে সাথে সেটাও শিখে নেব বলে তার রান্নার সাথে সাথে সে লড়াইয়ের বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে গিয়ে লাউটাকে এমন জোরে মারে যে সেটা গিয়ে সোজা তরিতার মাথায় লাগে। আর তরিতা ওদিকে বাবা গো মাগো করে চিৎকার করতে থাকে, আমার মাথাটা ফেটে গেল গো বলে চিৎকার করতে থাকে। চিরকুট বলে, ঠিক জায়গাতেই পড়েছে। উজ্জ্বল বলে, আমি না ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। তখন ডলি আর চিরকুট তাকে থামিয়ে দেয়, বলে কি করছো তুমি, কিছু বলার দরকার নেই। এদিকে উজ্জ্বল বলে, তোমার দিদি না আমাকে কোনোদিনই মেনে নেবে না, বুঝেছো, আমি না সুধাকে বলে দেবো। তারপর উজ্জ্বল চলে যায় সেখান থেকে। কন্টে বলে, আচ্ছা সুধার গলার আওয়াজটা আপনি পেলেন কোথা থেকে বলুন তো? ইমন বলে, আজকালকার টেকনোলজিতে এগুলো কোনো ব্যাপার নাকি? কন্টে বলে, মানে? তখন ইমন বলে, আজকালকার টেকনোলজির জামানায় এটা এআই এর কাজ, বুঝতে পারলে? শুধু গলা কেন, যে কারো মুখের উপর যে কারো মুখ ইজিলি বসিয়ে দেওয়া যায়। ফন্টে বলে, কি বলছেন সত্যি? ফন্টে বলে, শুনুন না, আমার না বলিউডের হিরো হওয়ার খুব শখ, আমাকে একটু হিরো বানিয়ে দিন না প্লিজ প্লিজ বলতে থাকে ইমনের কাছে। ইমন বলে, শাট আপ, আমার প্ল্যান যদি সাকসেসফুল না হয় না তোমার হিরোগিরি আমি বার করে দেবো। শিলা আর এদিকে সমুদ্র মিলে আলোচনা করতে থাকে যে বৌদি কোথায় গেল, দাদার সাথেও তো নেই, তাহলে গেল কোথায়? এদিকে সমুদ্ররা কথা বলতে বলতে ঠাম্মি চলে আসে, বলে ঠাম্মি। ঠাম্মি বলে, এত রাত্রে তোমরা এখানে কি করছো? সমুদ্র বলে, জল খেতে এসেছিলাম বলে সমুদ্র শিলা দুজনেই চলে যায় সেখান থেকে। ঠাম্মি বলে, কিছু তো একটা আলোচনা হচ্ছিল এখানে, দিয়ে সমুদ্র বলে আবারও ডাকতে থাকে, আর তখন চলে আসে সেখানে জোসনা। ঠাম্মি বলে, তোমার ঘর থেকে বেরোনোর সময় হলো, তাহলে অনেক হয়েছে এই সমস্ত ছেলে মানুষই, এবার ভালো করে নিজের সংসারে মন দাও। আমি ডাক্তারকে ডেকে পাঠিয়েছি, তার সঙ্গে ভালো করে কথা বলবে এবং নিজের চিকিৎসা করাবে। দুদিনেও তোমার কোল আলো করে একটা বাচ্চা এলো না কেন সেটা জানা দরকার। সবাই তো আর তোমার মতো আপোষ করতে জানে না না ঠাম্মি। তখন ঠাম্মি বলে, কি বলতে চাইছো তুমি? বলে, সেটাই যেটা এতদিনে তোমার মুখের উপরে কেউ বলেনি। দাদু তোমাকে ভালোবাসেনি, ভালোবাসেনি সেটা আমরা সবাই জানি, কিন্তু তুমি দাদুকে কোনো দিনও সম্মান করনি। তারপরেও দেখো আমাদের এত বড় সংসার, তোমার এতগুলো সন্তান। তখন ঠাম্মি রেগে গিয়ে জোসনাকে এক চড় মারে, বলে, ছি জোসনা ছি, বসু মল্লিক পরিবারের মেয়ে হয়ে তুমি এত বাচাল হয়েছো। তখন জোসনা বলে, কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার আর কোনো হারানোর ভয় নেই, এমনকি আমি মরতেও আর ভয় পাই না, কারণ বেঁচে থাকার কারণটা তো তুমি আমার থেকে কেড়ে নিয়েছো ঠাম্মি। ঠাম্মি বলে, বুঝেছি তোমার এই অধঃপতনের কারণ কি, ওই সুধাই, তাই তো? তখন বলে, বাবা সুধা তো দেখছি তোমার চোখের বালি হয়ে গেছে, অথচ এই সুধাকে একদিন ধুমধাম করে বাড়ির রাজরানী করে রাখবে বলেছিলে তুমি। তোমার নাকি অভিজ্ঞ চোখ, কিন্তু কই, তুমি তো এত বড় সত্যিটা দেখতে পাওনি। সুধা ডিভোর্সি হওয়ার পরেও তো তুমি কিচ্ছু করতে পারোনি, তুমি তো ওকে এই বাড়িতেই রেখে দিয়েছো। সুধার যে কলঙ্কটা রয়েছে সেটা তো তুমি আড়াল করতে পারোনি। তুমি ব্যর্থ হয়েছো ঠাম্মি, প্রমাণ হয়ে গেছে যে তুমি সবসময় ঠিক হতে পারো না, তুমি হেরে গেছো ঠাম্মি। সুধার এত বড় খামতি তোমার চোখে পড়েনি, ওপর থেকে কিন্তু দাদু দাঁড়িয়ে সবটা শুনছে। ভুল তোমার হয়েছে আর শাস্তি পাচ্ছে আমার ভাই, ভুল তোমারও হয় ঠাম্মি, আর তোমার জন্য আমার সারা জীবনটা নষ্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার ভাইয়ের। দূর থেকে দাঁড়িয়ে উজ্জ্বলে সব কথা শুনছে। এমন একটা মানুষের সাথে আমার বিয়ে দিয়েছো যাকে আমি কোনোদিনও মেনে নিতেই পারবো না, যাকে আমি ভালোই বাসি না। যেমন সুধা তোমার কোনোদিনও মনের মতো হতে পারবে না। তুমি হেরে গেছো ঠাম্মি, ইউ আর এ লুজার বলে জোসনা চলে যায়। দেখা যাচ্ছে তেজ খুঁজতে খুঁজতে সেই ঠিকানায় চলে আসে যেই ঠিকানা ফন্টে বলে দিয়েছিল। এবার তেজের কাছে ইমনও চলে আসে আর খুব হাসছে, আর দেখা যাচ্ছে সুধাও সেই ঠিকানার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছে। সুধা বলতে থাকে, মিস্টার বসু মল্লিক এরকম একটা জায়গায় কেন আসতে গেলে? ইমন ম্যাডামের সঙ্গে দেখা করতে? না না, এটা আমি বিশ্বাস করি না, ভাইয়ের কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বড় সত্যি মিস্টার বসু মল্লিক আমার থেকে কিছুতেই আড়াল করে রাখবেন না। সত্যি ওনার সম্পর্ক থেকে থাকতো ইমন ম্যাডামের সঙ্গে, তাহলে উনি আমাকে জানাতেন। কে ভুল প্রমাণ করতে আমাকে সবটা নিজের চোখে দেখতেই হবে। এদিকে দেখা যাচ্ছে টাকা পেয়ে তো ফন্টে খুব খুশি, তার দাদাকে সবটা জানায় ফোন করে, আর এদিকে টাকা গুনতেই সে ব্যস্ত, বলে রাখ রাখ আমি এখন টাকা গুনছি। দেখা যাচ্ছে ফন্টে যাচ্ছে আর কি সেখান দিয়ে, আর সুধা পেছন থেকে দেখছে একজন লোক, বলে যে এনাকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করলে কেমন হয়? বলে শুনছেন? ফন্টে বলে, কেলো করেছে এবার। এদিকে তেজ বলে, তুমি এখানে কি করছো? সুধাকে তুমি আটকে রেখেছো? তেজ বলে সুধার জন্য তোমার খুব চিন্তা না?
এত পরোয়া তো ওর ফার্স্ট হাজব্যান্ডও তার জন্য করেনি মনে হয়। তেজ রেগে যায়, বলে শাট আপ ইমন। ইমন বলে আমি কি ভুল কথা বললাম, দেখো কেমন ঘেমে স্নান করে গেছো তুমি। হাত দিয়ে তেজের ঘামগুলো মুছতে থাকে। তেজ হাতটা সরিয়ে দেয় আর বলে একটাও বাজে কথা বলবে না। এবারের মতো জিজ্ঞেস করছি সুধা কোথায়, নাহলে কিন্তু পুলিশ ডাকবো আমি। ইমন ইমন বলে সুধা এখানেই আছে, তাই তো তোমায় ডেকেছি। ততক্ষণ আমরা না হয় নিজেদের মধ্যে একটু কথা বলি। সুধার কত আগে থেকে আমাদের কত ভালো সম্পর্ক। বারবার করে তেজের কাছে আসতে থাকে ইমন, যাতে সুধা সেই দৃশ্যটাই দেখতে পায়। বলে আমি জানতাম আমি ডাকলে তুমি কিছুতেই আমার কাছে আসবে না, তাই সুধার নাম নিতে হলো বাধ্য হয়ে এত কাণ্ড করতে হলো আমাকে। তেজ বলে কি করেছো তুমি, সুধাকে কাদেরকে দিয়ে কিডন্যাপ করিয়েছো তুমি। বলতে থাকে আমাকে বলো ইমন সুধা কোথায়। ইমন বলে এসে যাবে, তোমার সুধা একটু পরেই তোমার সামনে চলে আসবে। তেজ এরপরে ফ্রন্টে পেছনে না ঘুরেই হাত দিয়ে দেখিয়ে দেয় অ্যাড্রেসটা, আর সেখান থেকে কেটে পড়ে। তেজ এদিকে খুব রেগে গেছে, চিৎকার করছে, বলে আবার তুমি এই নোংরা খেলা আমার সাথে খেলছো। আমি তোমাকে বারবার করে বলে দিয়েছি যে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। হাজার ভাষায় আমি বুঝিয়ে দিয়েছি যে তোমার সাথে কোনো যোগাযোগই আমি রাখতে চাই না, তোমার মুখই দেখতে চাই না আমি। লজ্জা শরম সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই তোমার। আরে চাওটা কি তুমি? তেজকে জড়িয়ে ধরে নেয়, বলে আই লাভ ইউ তেজ, আমি তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই তেজ। আর সেটা আমি এত কিছু না করেও পেতে পারতাম। আমার কাছে তোমাদের বিয়ের দিনের ভিডিওটা আছে, যেখানে সুধা নিজে মুখে স্বীকার করছে যে ও ডিভোর্সি। তখন তেজ বলে সো হোয়াট, কি এসে যায় তাতে। দূরে সরিয়ে বলে এতে কিচ্ছু যায় আসে না আমার ইমন, সুধা যে ডিভোর্সি সেটা আমি ইনফ্যাক্ট ঠাম্মি বাড়ির সবাই জানে। ইমন বলে সোসাইটি সমাজ যে বসু মল্লিক বাড়িকে সবাই সম্মান করে তারা জানে যে সুধা ডিভোর্সি। আমি সেই ভিডিওটা যদি জাস্ট ছেড়ে দিই তাহলে ভেবে দেখেছো তেজ কি হবে। তেজ বলে তুমি আবার এসব করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো, মনে রেখো ইমন কোনো লাভ হবে না তাতে। সুধার গায়ে একটাও অপমানের দাগ আমি লাগতে দেবো না। তুমি যতই চেষ্টা করো তেজ কিচ্ছু করতে পারবে না। বলে আমি তোমার পরোয়া করি না, আমার আর চিরকাল আমারই থাকবে। অগ্নি সাক্ষী করে ওনাকে বিয়ে করেছি আমি, 7 জন্ম কেউ ওনার থেকে আমাকে আলাদা করতে পারবে না। কিন্তু তোমার মতো মানুষ এরকম ভালোবাসা কি হয় বুঝতে পারবে না। আমি খুব ভালো করে জানি তোমার কি চাই। বলে চেকবুকটা বের করে। আগেও বলেছি, বারবার বলেছি তোমাকে, তোমার কত টাকা চাই আমাকে বলো, আমি দিয়ে দেবো। একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিয়ে দেয় তেজ ইমনকে, এ নাও ব্ল্যাঙ্ক চেক, তোমার মনের মতো অ্যামাউন্ট তুমি এখানে ভরে নাও, কিন্তু আমাদের শান্তিতে বাঁচতে দাও। এরপরে সেই ঘরের বাইরে পৌঁছে গেছে সুধা। বলে এই তো এটাই সেই ঠিকানা। চেকটা নিয়ে নেয় ইমন, বলে থ্যাংক ইউ তেজ, থ্যাংকস এ লট, জানতাম তুমি সুধার জন্য সবকিছু করতে পারো। বলে এবার বলো সুধা কোথায়। বলে আসবে, তোমার সুধা ঠিক চলে আসবে, কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট তেজ, তোমাকে শেষবারের মতো আমি লাস্টবারের মতো হাক করতে চাই। তেজ তখন ইমনকে সরিয়ে দেয়। তেজ বলে তোমাকে নাকি আমি ভালোবাসতাম ইমন, এটা ভেবেও না আমার নিজের উপরে ঘেন্না হচ্ছে। যতই দেখছি না ততই অবাক হচ্ছি আমি, কত নিচে নামতে পারো তুমি। এরপরে সুধার ধমকি দেখিয়ে জোর জবরদস্তি তেজকে হাক করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।